গতকাল সিঙ্গুরের সভা থেকে পরিবর্তনের বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মহাজঙ্গল রাজ চলছে, সেটা শেষ করতে হবে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই যতবার কলকাতায় এসেছেন, পশ্চিমবঙ্গে এসেছেন, উনি পরিবর্তনের কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে পরিবর্তনের ডাক দিচ্ছেন, তার সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্ব তারা কতটা একত্রিতভাবে কাজ করবেন সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। তার কারণ এই এসআইআর পর্বে আমরা যেটা দেখলাম, দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিটা হচ্ছে মাঠের লড়াই, এবং মাঠের লড়াইয়ে কে জিতবে সেইটা নির্ভর করে তার সাংগঠনিক বুথভিত্তিক শক্তির ওপর। এইবারে কিছু কিছু পকেট যেখানে বিজেপি শক্তিশালী রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখলাম যে এসআইআর নিয়ে মানুষের যে ক্ষোভ বিক্ষোভগুলো, সেগুলো কিন্তু বিজেপি ঠিকমতো তুলে ধরতে পারল না। ফলে পরিবর্তনের আশা সাধারণ মানুষ যখন দেখছে এবং পরিবর্তনের হাওয়া যখন রয়েছে, তখন মানুষ কার ওপরে ভরসা করবে? প্রধানমন্ত্রী মোদী তো নিজে এখানে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট নন। যিনি এখানে চিফ মিনিস্টার ক্যান্ডিডেট সেটা আমরা জানি না, কিন্তু মানুষের কাছে কিন্তু চিফ মিনিস্টার কে হবেন, বিকল্প চিফ মিনিস্টার কে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে মোদীর নাম নিয়ে, প্রধানমন্ত্রীর নাম নিয়ে নির্বাচন হতে পারে, কিন্তু নির্বাচনে জয়লাভ করে পরিবর্তিত বিকল্প সরকার কারা দেবে, কার নেতৃত্বে আসবে, সেটা একটা বড় প্রশ্ন। সেটা কিন্তু বিজেপিকে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের সামনে আনতে হবে। গতকালের সভা যখন সিঙ্গুরে হচ্ছিল, তখন সিঙ্গুরের যারা মানুষ, তারা জনগণ, তারা আশাবাদী ছিল যে কারখানা নিয়ে কিছু বিষয় নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন, কিন্তু সেখানে তিনি কারখানা বিষয়ে কোনো আলোচনা করেননি বলে জনগণের অনেক রকম কথা বলছে। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, সিঙ্গুর তো শুধু কারখানা না, সিঙ্গুর পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আবেগ। তো ফলে এই সিঙ্গুর নিয়ে প্রধানমন্ত্রী মোদী, তিনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি কিন্তু হঠাৎ করে জেনারেল কিছু কথা বলবেন না। তিনি যতক্ষণ না এখানে কি ধরনের শিল্প হবে, কারা সেই শিল্প করবে, তার রূপরেখা কি, কতদিনের মধ্যে তিনি তাদেরকে চাকরি দিতে পারবেন, এবং আমার যতদূর মনে হয় নির্বাচনের আগে এই শিল্পের প্রসার বা শিল্প নিয়ে মানুষের যে চাকরি, স্থানীয় মানুষের, সেটা নিশ্চয়ই বিজেপি বলুক বা কোনো ইন্ডাস্ট্রিয়ালি শিল্পপতিদের দিয়ে করাতে পারবে না। যেহেতু নির্বাচনের আগে তার কোনো সদর্থক প্রভাব পড়বে না, তাই আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে নীরব থেকেছেন। তিনি বলতে চেয়েছেন যে তারা ইচ্ছুক এই সিঙ্গুরে আবার নতুন করে শিল্প আনতে, কিন্তু এই মুহূর্তে নির্বাচনের আগে যেহেতু তার সেটা হওয়ার বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই বলেই আমার মনে হয়, তাই প্রধানমন্ত্রী মোদী এই নিয়ে নীরব থেকেছে। প্রধানমন্ত্রীজি এটাও বলেছেন যে যতক্ষণ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আসবে না, ততক্ষণ বিনিয়োগ সম্ভব না। তৃণমূল যেরকম যে সাম্রাজ্যটা চালিয়ে যাচ্ছে, তো কি মনে হয় শাসক দল তৃণমূল থাকার পরেও কি বিনিয়োগ সম্ভব, নাকি তার যাবার পরে বিনিয়োগটা সম্ভব হবে? দেখুন, বিনিয়োগ কিন্তু নির্ভর করে শাসক দলের উপরে শুধু নয়, শাসক দল এবং পরিস্থিতি, আইন শৃঙ্খলা, যেটা প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন, আইন শৃঙ্খলার পরিস্থিতি। এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের সব থেকে প্লাস পয়েন্ট যে তারা সবসময় তুলনামূলক রাজ্যগুলো তুলে ধরছে ছবি, যেখানে বিজেপি আছে। যেমন ত্রিপুরায় বিজেপি সরকার আসার পরে কতগুলো শিল্প হয়েছে, ফলে কত বিনিয়োগ হয়েছে, বা গুজরাট ছাড়া সেভাবে বিজেপি সরকার আছে এরকম রাজ্যে কি হয়েছে বিনিয়োগ, সেই ছবিটাও কিন্তু মানুষের কাছে পরিষ্কার নয়। ফলে বিনিয়োগের সঙ্গে তৃণমূল কংগ্রেসের থাকা না থাকা, আমার মনে হয় সার্বিকভাবে ভারতবর্ষে বিনিয়োগ কতটা হচ্ছে। এবং দেখুন, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও, ধরুন পোর্ট, বন্দর এলাকা, সেটা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। মেট্রো কেন্দ্রীয় সরকারের হাতে আছে, অনেকগুলো জায়গা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। তারা কি সেখানে কেন্দ্রীয় সরকার, তারা কি কোনো বিনিয়োগের প্রপোজাল এনেছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস করতে দেননি? এই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে বিনিয়োগের পরিস্থিতি তৈরি করার আগে যদি মনে হয় যে এই সরকারটাকে বদলানো দরকার, ফলে রাজনৈতিক পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। সেই রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে গেলে আগে কিন্তু স্থানীয় বিজেপি যারা সংগঠনে কাজ করছে, তাদের মধ্যে একটা একাত্মবোধ আনতে হবে। সেটা নেই আমার মনে হচ্ছে, কারণ মোদী প্রধানমন্ত্রী হিসাবে যতটা সফল, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির একজন কুশলী হিসাবে ততটা কিন্তু উনি সফল নন। অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিধায়কদের উপস্থিতিতে তাণ্ডব চালানো হচ্ছে, ভাঙা হচ্ছে গাড়ি, বাইক, আগুন লাগানো হচ্ছে নথিতে। পুলিশ নীরব, দর্শকের ভূমিকায় রয়েছে পুলিশ। কি বলবেন? না, তার কারণ হচ্ছে পুলিশ নীরব এই জন্যই, তার কারণ পুলিশের সামনে তৃণমূল কংগ্রেসের লোকজনরা এই কাজ করেছে, এবং তৃণমূল কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব থেকে ডিরেকশন না থাকলে তার লোকাল কর্মীরা এই কাজ করে না।
ফলে লোকাল কর্মীদের ধরবে কি করে পুলিশ? তার কারণ তারা বলবে যে আমার কাছে তো ওপরের ডিরেকশন আছে, এবং ওপরের ডিরেকশন মতো পুলিশ তাহলে আরো বড় মাথাকে ধরতে হয়, যেটা আমার মনে হয় এই বর্তমান পরিস্থিতিতে পুলিশ কর্মীদের পক্ষে সম্ভব না। তার কারণ পুলিশের প্রতি তৃণমূলের অ্যাপ্রোচ তো আমরা সবাই জানি, যে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও তারা গালাগালি দেয়। ফলে তাদের একটা তো মানুষের ব্যক্তিগত জীবন আছে, ফলে পুলিশ সে তার কাজটা করবে তখনই যখন সে কাজ করার মতো পরিবেশ পাবে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই, ফলে এটা স্বাভাবিক। পুলিশ এইগুলো দেখবে নীরবভাবে, আমরা সব জায়গাতেই দেখছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই পুলিশ ভাঙচুরের সময় নীরব। এসআইআর নিয়ে যে এত গুন্ডামি চলছে, এত ভণ্ডামি চলছে, তো এইরকম পরিস্থিতিতে কতটা সুষ্ঠুভাবে এসআইআর হবে বলে মনে হচ্ছে? দেখুন, এসআইআর তার নিজের গতি প্রকৃতিতে চলবে, এবং সুপ্রিম কোর্ট কিছু কিছু আদেশ দিচ্ছে নির্বাচন কমিশনকে। আমরা প্রত্যেকেই চাই একটা মুক্ত ভোটার তালিকা, এবং সেই ভোটার তালিকা করার জন্য কতগুলো অসুবিধা হচ্ছে তাড়াহুড়ো করার জন্য। তবে আমার মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকশন কমিশন বেশ কিছু নিজেদের নিয়মের রদবদল আনছে। আমি আশাবাদী যে এসআইআর এর পরে যে ভোটার তালিকা হবে সেটা শুদ্ধ হবে, এবং সেখানে এই যে এতদিন ধরে যে নির্বাচন কমিশন বছরে 4 বার ধরে বলতো যে ভোটার তালিকা সংশোধন হতে, এখানে যে কোনো কাজই হয়নি সেটা আজকে দিনের মতো পরিষ্কার। না হলে এতগুলো নাম বাদ যেত না। এই যে এতগুলো বেনজল বাদ গেল, এটা প্রাথমিক খসড়াতেই একটা এসআইআর এর জয় বলে আমি মনে করি, এবং আগামী দিনেও যখন পূর্ণ তালিকা ফেব্রুয়ারির মাঝে আমরা দেখব, তাতেও আমার মনে হচ্ছে এসআইআর এর মধ্য দিয়ে আমরা ত্রুটিমুক্ত ভোটার তালিকা পাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।